সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 13 নভেম্বর 2021, 234 এলিফ্যান্ট রোড, ঢাকা। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ঢাকা মহানগর কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কার্যকরী সভাপতি মোহাম্মদ মনির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আজিম, সহ সভাপতি আম্বিয়া বেগম পলি, শামসুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফিরোজ হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খন্দকার আক্কার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মরণচাঁদ শিকদার, মাহবুব হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রফিকুল আলম, আব্দুল রব, মোহাম্মদ ওয়াজিউল্লাহ, তুফাইল হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মুক্তার হোসেন, আলী মুর্তুজা, হাফিজুল্লাহ, মোহাম্মদ আবুল হোসেন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুর রহিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মামুন মোল্লা, মোহাম্মদ শামসুদ্দিন, বাবুল মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, রাজিয়া সুলতানা, মোহাম্মদ জয়নাল আবেদিন, গঙ্গা চেহেনি, মোহাম্মদ মতলব হোসেন সহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের কর্মচারীরা দিশেহারা। তাই অবিলম্বে নবম বেতন কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণার্থে 1.5% হারে বেতন স্কেল নির্ধারণ করুন। তাছাড়া 40% মহার্ঘ ভাতা প্রদান, সচিবালয়ের ন্যায় সারা দেশের কর্মচারীদের পদবি পরিবর্তন, আউটসোর্সিং প্রথা বাতিল, পুলিশের ন্যায় রেশন প্রদান, শতভাগ পেনশন চালুকরণ, টাইম স্কেল সিলেকশন, গ্রেড পুনর্বহাল, পোশাকের টাকা বেতনের সাথে প্রদান, নিয়োগের ক্ষেত্রে রেল অধিদপ্তরের ন্যায় 40% পোষ্য কোঠা সংরক্ষণ রাখা এবং সুদমুক্ত ঋণ প্রদান সহ 5 সকল 10 দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমি আমাদের ভাই আমাদের অনেক লোক আলোচনা করেছে। কোনো গার্ড পার হয়ে 14 শ্রেণীর একটা ঐতিহ্য সয়ন সাহেব যে কথাটা বললেন, এই 12 বছর যখন নোমান সাহেবকে দায়িত্ব দিলাম, 13 সালে যখন সেলিম ভাই মারা গেল, তারপরে কি একটা 14 শ্রেণীর কথা বলতে পারবেন যে একজন 14 শ্রেণীর উপকার হয়েছে নোমান সাহেবকে? প্রমাণ দেখাতে পারবেন? এত অন্যায় অত্যাচার 14 শ্রেণী কর্মচারীদের উপরে হচ্ছে, বেসিক সংগঠনের কোন নেতৃত্ব আমরা দিতে পারি নাই ওই সমন্বয় নোমান সাহেবের কারণে পারে। শুধু সে কি নিয়ে ব্যস্ত হলো সেলিম ভাই আইএলওর সদস্য হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কথাগুলো বলা, রিপ্রেজেন্টেটিভ করার যে বাংলাদেশে এই সমস্যাগুলো আছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা বিদেশে। আর আমাদের দেশের নোমান সাহেব মনে করে যে বিদেশিরাই আমাকে সংগঠন। যতগুলো প্রোগ্রাম আছে আপনি দেখবেন, সমন্বয় পরিষদ থেকে ততগুলো প্রোগ্রাম করছে বাইরে, আইএলও প্রোগ্রাম ওইরা ফ্যাক্সে পাঠাই দেয়। নোমান সাহেব বিশাল নেতা, বাংলাদেশ 12 লক্ষ গণকর্মচারী নেতা বলেন, বইলা পাঠায় 14 শ্রেণীর কোনো দাবি এই আউটসোর্সিং বাতিল করার জন্য আমি কতবার বলছি, হাউসে যারা আসছে কতবার ফাইট করছি যে আমি একক আন্দোলন করব। এটার ব্যর্থতাও আমাদের আছে, আমাদের ভাইয়েরাও ব্যর্থতা আছে, খালি দায়বদ্ধতার জন্য করলে হয়। এটা যদি আমরা সক্রিয় থাকতাম, যদি সেই আজিজ সাহেবের নীতিতে কষ্ট থাকতাম আমরা সবাই, তাহলে নোমানের বাপ শুনতে বাধ্য হইতো 14 শ্রেণী কর্মচারী দাবি আন্দোলন। কিন্তু কারণে আমাদের স্বীকার করা পারিনি। আজকে বলতে চাই, এই যে কথাটা আসলো, আপনি বললেন শিক্ষার, আরে শিক্ষার তো 30 তারিখে 50 জন নেতা এখানে উপস্থিত ছিল। আপনি দেখেন না তার ভিডিওটার মধ্যে, প্রথম দিন প্রথম আমি আনছি তাদের, তারা এসে চলে যাওয়ার পরে যে ভাই জায়গা হবে না, আপনারা আসছেন, ফটো উঠাইছে, কইছি চলে যাও ভাই, পরে আমরা বসবো। কারণ সেদিন হলো 14 শ্রেণী কর্মচারী উদ্বোধন এবং সমন্বয় পরিষদ বলা হয়েছে পরে।
সেদিন 50 জন লিডার, আপনার সারা বাংলাদেশের নেতারা এখানে উপস্থিত ছিল, অনেক নেতা শিক্ষার। আজকে বলি নাই কাউকে, কেন বলি নাই? বলছি আজকে হলো এই যে লিফলেটটা তৈরি করছে যাদের জন্য, চলতো শ্রেণীর নির্যাতন, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে আমি সোচ্চার হচ্ছি প্রথম, তারপরে আমি যাব সমন্বয় পরিষদে। আগে আমার অস্তিত্ব বাঁচবে, তারপরে আমি সমন্বয় পরিষদ নাইলে কিছু করতে পারি। এটা বুঝেন? এই কারণে আজকে আপনাদেরকে ডাকছি যে লিফলেটগুলি দিব, প্রত্যেক জায়গায় যাবে, আর খবর হবে যে 14 শ্রেণীরা চাকতেছে। কথাটা বুঝাইতে পারছি? আপনি যে কথাটা বললেন শিক্ষার জবাব আমি দিলাম, আপনারা আগামী দিনে দেখবেন শিক্ষার কত লোক আমার কাছে, আমার কথা মনে রাখবেন। আস্তে রাখো। সমন্বয় পরিষদের হুমায়ুন ভাইয়ের একটা কথা জবাব দিই আমি, এটা একদম গঠনতান্ত্রিক ভাবে কথা বলছি। হুমায়ুন সাহেব কিন্তু 3য় শ্রেণীর লোক, কলেজ চলতেছে, কারণ ওই যে রক্তে আজিজ সাহেবের রক্তে ঢুকে গেছে, উনি তো না আসলে পারতেন যে আমি 3য় শ্রেণী করি, 4th শ্রেণী রেডি করবো, সমন্বয় বুঝাই না আসলে ঢাকা মহানগরে। হ্যাঁ 3য় শ্রেণী কিন্তু তার ভিতরে তার ওই ঐক্যটা আছে। এখানেও হ্যাঁ রাখেন, আমরা সবাই 14 শ্রেণী কর্মচারী 2-3 জন আমরা 2য় শ্রেণীর নেতৃবৃন্দ এখানে আছি, আমরা সবাই ডাকে দিয়েছি, কারণ কৌশলগত যেহেতু আমার 14 শ্রেণীর লিফলেটটা আমি স্যার, এখন যদি আমি ওই অফিসের প্রধান সহ বড়বাবুরে, আমাদের মেডিকেলে বড়বাবুরে কইলে দৌড়ে চলে আসবে, আমি আলী সাহেব কইলে দৌড়ে চলে আসবে, কিন্তু আমি আজকে আনি কেন নিলি? তাহলে আমাকে যে আপনারা তো আগেই দাবি দেওয়া দিতেছেন, আমাকে কি করবো? এই জন্য বেশি একটু কৌশল করে করতে আমরা দাবিটা ছেড়ে নিই। হুমায়ুন ভাই যে প্রস্তাবটা দিচ্ছে অত্যন্ত সঠিক। ওরা বড় থাকবে এটা প্রশ্ন না, বড় হইলো আমরা 11 জন স্ট্যান্ডিং কমিটির লোক এখানে। আমি ইচ্ছা করলে আজকেই নোমানের মতো ব্যাটারে বহিষ্কার করে কালকে পত্রিকায় দিয়ে দিতে পারি, মসজিদে বহিষ্কার করতে পারি। কিসের বহিষ্কার করতে যাবো? 1 বছর আগে কমিটির মেয়াদ গেছে, কমিটি তো নাই, তারপরেও যদি দাবি করেন তারপরে 11 জন আমরা এখানে, আমি কালকেই বহিষ্কার করি। 30 ডিসেম্বরের পরে আমি দিব না এই কারণে আমার কি পাওয়ার আছে, 14 শ্রেণীরা কি করতে পারে সেইটা আগামী দিনে বোঝানোর জন্য আমি এটা অপেক্ষা করছি, আপনাদের দিয়েই সেটা বোঝাবো। সেই কমিটি করে তাদেরকে বোঝাবো যে বাংলাদেশ 14 শ্রেণী কর্মচারী ছাড়া চলতে পারো, কর্মচারী লাগবে না, কর্মচারী বুঝে না, এইটা রাজপথে মোকাবেলা করে দেখাবো। এই জন্য আজকে আমি প্রস্তুত। আপনার প্রস্তাব অত্যন্ত সঠিক। 1 মাস না, আগামী মাসের 10 তারিখের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ 3য় 14 শ্রেণী সমন্বয় পরিষদ গঠন হবে। আর 14 শ্রেণীর চূড়ান্ত আন্দোলন, আউটসোর্সিং বাতিল সহ যে দাবিগুলো আছে, এই দাবিগুলো সমন্বয় করে যদি এই সমন্বয় পরিষদ থেকে নতুন কমিটি নামতে চায় তাহলে আমরা সমন্বয় করবো, আর না হলে 14 শ্রেণী একক আন্দোলন সারা বাংলাদেশে আমরা করবো। ঠিক আছে সবাই? আমাদের সিদ্ধান্ত। আমি ভাই কাউরে এই জীবনে যা করছি আমার কথা মানুষে বলবে, আমি বলতে চাই যেটুক করছি 40 বছরে যদি 100 টাকা করে ডেলি রিক্সা ভাড়া দিয়ে থাকি, কত লক্ষ টাকা খরচ করছি ছেলে মেয়েদের। আমরা যারা এখানে আছি পুরাতন, আপনারা বললেন অবসরে গেলে থাকবেন কেন, উপদেষ্টা থাকবেন, আমরা তো এটাই চাচ্ছি। কিন্তু সালাউদ্দিন সেলিম, আজিজ সাহেব বলছিল যে সালাউদ্দিন সেলিম তোমার তৈরি করছি, আর আজিজ সাহেব বলছিল তোমার নেক্সটে হান্নানকে তৈরি করছি, তারপরে আমরা বলছিলাম সেলিম ভুইয়াকে তৈরি করছি, ঢাকা মেডিকেল আজিমকে তৈরি করছি, মনির সাহেবকে এদেরকে তৈরি করছি আপনাদেরকে, আপনারা এমনি আসেন নাই। তৈরি করার মধ্যে দিয়ে তো মনির সাহেব যদি আপনারা না তোমার তাহলে আমরা চিন্তাম হুমায়ুন ভাই চিন্তা, আমরা নেতাও হইতেন। আজকে এই জায়গায় আছেন, কালকে তারও বড় নেতা হবে। চয়ন সাহেবকে আমরা ওইভাবে চিনতাম, সালাউদ্দিন সেলিমের নেতৃত্বে আসলে আমরা চিনি। কামাল নেহাম নাম ছিলেন, কামালের রেকর্ড জানেন, সেক্রেটারি কামালকে করার সিদ্ধান্ত গ্রহণ করছিলাম আমরা। এই কামালদের নিয়ে মাত্র 5টা জেলায় গেছি, 5টা জেলায় চাকরি দেওয়া হয়েছে সবাই, এটা হয়ে ওর কয়না বিচার দেয়, কয় রাত্রে বিচার হয়েছে, তাড়াতাড়ি তাহলে কিন্তু টাকা দিচ্ছে। হ্যাঁ এখন তো ভাই কি বিপদে বললো, ঢাকায় গেছি, এক লোক আইসা কান্দাকাটি করতেছে, ভাই আপনার নেতা টাকা লয়ে গেছে, চাকরি দেয় না, টাকা দেয়। আমি কোন নেতা, কয় শিক্ষা, আমি কয় কি ফার্স্ট রিপোর্ট। তারপরে গেলাম কুষ্টিয়া, একই অবস্থা, আমি সর্বনাশ, কারাতে সমিতি ছেড়ে দেবো। 40 বছর সমিতি করলাম, একটা লোক বলতে পারবে 1 টাকা পাবে আমার কাছে, একটা লোক বলতে পারবে চাকরি কথা 72 টাকা গেছি তার কাছে।
আর 2 দিন হলো না, 5টা জেলায় রয়ে গেল, 5টা জেলার মধ্যে এই ঘটনা ঘটে গেল। আমার সেখানে দিতে পারবো না, বললাম না আমার লোক চয়েস করবে, সভাপতি চয়েস করতে কই, সভাপতি রাখবে না, আপনি সারা চলবো না, এগুলো থাকবে। আমার দরকার কি এই বয়সে আমি যখন বাড়ি আপনাদের মিটিং এগুলো সম্মানের সাথে আসবো যাবো, কিন্তু আমার না সারা যাবে। জেলা শুনলে পায় হে না থাকলে আমরা থাকুন না, ওনা থাকলে আমরা থাকুন না, আমি তো সারাক্ষণ থাকবো না। হয়তো এখন যে সিদ্ধান্তটা মনে বেরো হয় আমার রিকোয়েস্ট করতে ভাই আরেকটা টান একটা টান থাকে আপনার আমাকে আপনি দিয়ে নতুন প্লাবন্ডে আমাদের কিন্তু আগামী আমাদের তো চাই দিয়ে সমন্বয়তে নাই, সমন্বয়তে একটা থাকা সুযোগ না, চাই দিয়ে ভালো। আপনাদের কথা রাখলাম, কিন্তু কাজ করতে হবে। কাজ না করে যদি সমন্বয় খালি পায় 500টা কুকুরের মতো খালি হয়ে যায়, তাহলে লাভ হবে? উনি লেখে ফেসবুকে 500টা কুকুররা কত কিছুই করে, আমাদের দেখেন কোন জায়গায় নিয়ে নেওয়া, তারপরে যদি আমাদের রক্তে না লাগে বলবো। আর আমাদেরকে কুকুর বানাইছে বাংলাদেশের 14 শ্রেণীর ঐতিহ্য। আজিজ সাহেবের নাম শুনলে মন্ত্রীরা কাঁপছে, হান্নানের নাম শুনলে সচিবরা কাঁপছে, আর আজকে আমাদের বানায় কুকুর রোমানের মতো লোক। তারপরেও আমরা কিছু বলি না, কেন নাকি আমি খারাপ পছন্দ হয় না। আমি অনেক লোকের সামনে উচিত কথা পছন্দ হয়, কিন্তু সমস্যা কি জানেন, ওই সচিবালয় যদি আলোচনা টেবিলে ডাকে, যদি আমরা যাই সমন্বয়, আমি আলোচনা করলে মন্ত্রীগুলো আপনি আলোচনা করেন, আপনারা এই যে সমস্যা সর্বনাশ লোকে খালি। কারণ আমি তো ওইভাবে কথা বলি রে ভাই, আমার মধ্যে তো ভয় নাই, আমি তো ভয় করি না, আমি নীতিগত কথা বলি। 2004 সালে যখন আলোচনা টেবিলে গেছি নিম্নমান সহকারী, পরিবর্তনটা দেখেন, অল্প নিম্নমান সহকারী 4 মন্ত্রী সহ বইছে, আমি মাননীয় মন্ত্রী, আমি আমার কথা বলি এই যে রেজাল্ট লাগছে, মানে তো জানে এই যে রেজাল্ট লাগছে। তাহলে মাননীয় মন্ত্রী একজন কর্মচারীর ইন্টারভিউ নিলেন, সে ভালো রেজাল্ট করলো, তার সার্টিফিকেট দেখলেন ভালো, তার এসিআর দেখলেন ভালো, তার চাকরি দিলেন, ভালো লোক বলে না? হ্যাঁ, আমি কিন্তু যদি ভালো লোক লেগে থাকে, আপনি ভালো বলে তারা চাকরি দিলেন সরকারি প্রতিষ্ঠানে, আর আপনি তাকে পদবি দিলেন নিম্নমান সহকারী, তাহলে সে নিম্নমান হইলে চাকরি পাইল কেন? আমরা চাকরি দিলাম ভালো, তার এসিআর ভালো, সব ভালো, নিম্নমান বই কেন? স্যার এর টাকা পয়সা লাগে না, খালি পদবিটা পরিবর্তন করে দেয় সরকারি, 2000 সালে সরকারি করে দিয়ে এই নিম্ন হয়েছে। আমাদের 14 শ্রেণীর পদবি পরিবর্তন, জালোদার সুইপার শব্দ উল্টো করেন, উল্টো করে টাকা লাগে না, খালি সম্মান। সচিবালয় ইউপিও আমাদের হাতে হয়েছে, আমরা বলছি শুধু সম্মান চাই, আমরা ইজ্জত চাই, টাকা চাই না। কেন? একটা মেয়ে বিয়ে দিতে গেলে বলে কেরানি হিসাবে মেয়ে, 4-5টা জায়গা খাইয়ে যাবে, মেডিকেলের কেরানি হিসাবে, সুইপারের মেয়ে, এটা খালি পিওনের মেয়ে, ওই প্রধান সহকারী করে দেন, পিও অফিসার হয়ে গেল, আর যারও দেখে বইলে দেন সুইপার না, সে ক্লিনার, কেটে দেন ক্লিনার। তাইলে টাকা লাগতেছে না, কিন্তু স্যার ইজ্জত চাও মেয়ে বিয়ে হোক, এটা আল্লাহ কাছে অনেক দোয়া পাবে। এই যে এমনি হয় নাই ভাই, অনেক ইতিহাস আছে, বইতে গেলে ইনপুরা জানতে গেছি সাহেবের কাছে কি কইছি, কি করছি আল্লাহ জানে। রাতে একটা সবাই দিয়েছি সাইদুর রহমান সাহেবের বিরুদ্ধে, আমরা এই দিচ্ছি না, সাইদুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতাম, সাইদুর রহমান আমরা তুলে নিলাম, কথা বলছেন সাইদুর রহমান না, সাইদুর রহমান এরশাদের সময় তাইকে নিয়ে এসে তারে যে স্যার আমরা রুটি, আমাদের ছেলে মেয়ে নতুন কাপড় চোপড় করতে চাই, পোলাও মাংস খাইতে চাই, এরশাদ সাহেব শুধু আমাদের ছেলে মেয়ে মনে করেন যদি পুলিশ তাদের পুরান কাপড় কিনে দিই, তাহলে মনে করেন নতুন কাপড় আমরা নিয়েছি, আর যদি একটু সেবাই খাওয়াই তাহলে মনে করেন আজকে ঈদ হইতেছে, এটাই ঈদের খাবার। এই জোগাড়টা আমার মধ্যে আছে, এই বোনাসটা কাইটে নিয়ে না, কাইটে নিয়ে আমাদের ছেলে মেয়ের দোয়ায় আপনি অনেক ভালো থাকবেন। আমি তো তার ব্রেনে ঢুকছি,
সবজি করে সবাই বলতে চাই আপনার ছেলে মেয়ে ভোলা মাংস খাবে, ওদের ছেলে মেয়ে একটা পুরান শার্ট কিনবো, একটু সেমাই খাবে, এই ব্যবস্থাটা আমরা করতে পারি না কেন? এটা কাটার দরকার। এক্সকিউজ মি স্যার, আমি ডিজাইন দিয়ে দিন স্যার, 300 কোটি টাকা লাগে, তখন করবি না আসতে নাকি? এর সাথে আমাদের 300 কোটি টাকা লাগে আমাদের ঈদ বোনাস 1988 সাল, আজকের কথা না, মানা করে দেয় আবার বুঝাই, উনি মানা করে আবার আমরা বুঝাইতে ঠিক আছে। আমরা মেডিকেলে টিকিট আমরা কই স্যার আমরা ট্রেনে গেছি, আমরা 10 টাকা দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করি স্যার, এটা নিয়ে আছে, উনি দিলেও তো হয়েছে। আবার উনি বুঝাই আরে দেন, 1 ঘন্টা খালি ওনারে এসব সব রিকোয়েস্ট করছে, উনি খালি এক্সকিউজ স্যার দিয়ে দেওয়া যায় না। তারপরে লাস্টে এমন একটা কথা বলছিলাম যে স্যার আপনি মরে গেলে 12 লক্ষ কর্মচারীর বাচ্চারা দোয়ায় আপনি ব্যস্ত নিশ্চিত করবেন, আল্লাহ আপনি ব্যস্ত নিশ্চিত করবেন, এটা মনে রেখে হওয়ার পর ওনার মাথায় ঢুকলো, আরে সাহেব আনেন টাকা আমি আইলে দেবো এসব, এই যে কাগজ সাগজ করে 13টা সোনার ইতিহাস আছে, তো ইতিহাস বহু আছে, এমনি আসে নাই পোশাক চলতেছিল, কর্মচারীরা পোশাক পাইতো না, এই হানানের পোশাক আনাইছে সালাউদ্দিন ইসলামের নেতৃত্বে আছে, সারা বাংলাদেশে টাকা দিচ্ছে, এমনি এগুলি আসবে। তবে আমার কথা হলো, আমি আমার কথা বলতেছি যেটুকু করছি কর্মচারীদের জন্য, আজকে মেডিকেল লেভেলে যে সম্মান, যে মানুষের ভালোবাসা হৃদয় থেকে টাকা পাওয়া যায়, মানুষের কার্যকলাপে পাওয়া যায়। আপনি মনে করবেন এইটা যতদিন থাকবো আপনাদের কথাগুলো, এবং আমরা ওনার যে কথাটা বলছে এটা শুধু আমরা কয়জনের উদ্যোগ নিলে হবে না, এটা আমরা যারা আজকে হাউস আছি সবাই উদ্যোগ নিব। আগামী মাসে আমরা এটা করে সারা দেশব্যাপী সর্বদেশ জেলায় কথাবার্তা হচ্ছে, আমরা করবো। আর 2-3টা জায়গায় আমাদের নির্বাচন, ঢাকা মেডিকেল কলেজ নির্বাচন, মিরপুর হাসপাতালের নির্বাচন, আশা করতেছি যদি ডিসেম্বরের নির্বাচনে তাদের জন্য বই রেখে ফেলতেছি। আমি আর 10 বছর পরে যদি আউটসোর্সিং চালু থাকে, 10 বছর পর কি আর সমিতি করতে পারবেন? চলতেছে সরকারি করতে পারবেন না, তাইলে আমার অবস্থা শেষে মরে গেল। মরার আগে মরবো, বাচ্চা বাইচে থেকেই মরি, লড়াই করি, একবার শেষ লড়াইটা আমরা করি। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আমরা মিটিংটা লিফলেট করে নিয়ে যাবেন এবং প্রত্যেক প্রতিষ্ঠানের লোকদের যাবেন, এবং এই লিফলেটটা যার যার ফেসবুক আছে আপনারা ছবি করে ফেসবুকে ছেড়ে দেবেন। তাইলে কি হবে, আপনার সাথে যতগুলো মানুষ আছে ততগুলো মানুষ দেখবে, সবাই তার লিফলেট পাবে না, তাইলে এই দাবিগুলো দেখলে তারা খুশি হবে। কিছু বড় করে এটা দিয়ে আপনারা আজকে কষ্ট করে বৃষ্টির মধ্যে আপনারা আসছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। এবং হুমায়ুন ভাই যে প্রস্তাবটা দিয়েছে বুঝতে হবে, এখানে কোনো অ্যাকচুয়ালি কিছু নেই। হুমায়ুন ভাই বক্তব্যগুলোতে কথা বলছেন যে ওইখানে সভাপতি এনে মহাসচিব আমরাই করে দিয়েছি, এটা কিন্তু বাস্তব, কিন্তু আমরা সামরিকভাবে কৌশল গ্রহণ করতেছি। আমরা এই 11 জন যে কোনো কাজ করে দিতে পারি, কারণ এটা স্ট্যান্ডিং কমিটি, 15 জনের কমিটি বানাইবো নামাইবো, আমরা যে কোনো সময় 2 জনকে বহিষ্কার করে দিয়ে দিই, সভাপতির আমার সদস্যরা একই, আমরা সেটা দিচ্ছি, কৌশল করে রাখছি। আমরা যেটা বলছেন ওইটা কইরা খেলা দেখে, আর আমরা ওই বহিষ্কার করে দিতে চাই, ঠিক আছে? নতুন কমিটি করব, বহিষ্কার করতে সমস্যা নেই। যাদেরকেও যে নাম্বার করে কাজে আর 24 শ্রেণীর সাংগঠনিক সম্পাদক, পঞ্চায়েত সম্পাদক আকাশ, আমাদের কার্যনির্বাহী সদস্য এখানে আছেন, পরিষদের সহসাংগঠনিক সচিব নেতা, ওনার সাথে আমাদের কিছুক্ষণে এই সংগঠনের কিছু ব্যাখ্যাদিক হয়েছে, সময় গেছে, আরও আগে সম্পূর্ণ হতে যাবো। আমাদেরকে এখানে সমাজ কল্যাণ সম্পাদক ভাই আছেন, আমাদের মঞ্চ দপ্তরের সংগঠনের আমাদের সমাধান পরিষদের সহসাংগঠনিক সচিব আছেন, আমাদের মঞ্চ দপ্তরের এখানে সবাই আছেন, রতন চৌহান আছেন, আমাদের নবীন নেতৃত্ব মাঝে মিরপুর থেকে আমাদের আসেন সৈয়দ ভাই, এখানে জাহিরে আছেন, জাহিরে আছেন, আরও নেতৃত্ব আছেন, সবার নাম জানি না, শিক্ষা প্রতিষ্ঠানে গঙ্গা আছে, গঙ্গা চৌহান, গঙ্গা চৌহান পরিষদের এই যে জয়েন্ট সেক্রেটারি আর সবাইকে আমরা সিলেকশন করছি, আমরা পরবর্তীতে সেই পদক্ষেপে যাব। যেমন
1950 সালে প্রতিষ্ঠা লাভ করলেও 1954 সালে এটা গভর্নমেন্ট গেজেট কর্তৃক স্বীকৃতি লাভ করার পরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এই সংগঠনটাই প্রথম আসছে। আজকে যত বিসিএস ক্যাডার বলে, ইউনিট ক্যাডার বলে, সমিতি বলে, এইটা দেখে দেখেই তারা সমিতি করা শিখছে। অর্থাৎ আমাদের এই সংগঠনে একটা ঐতিহ্য আছে, এই সংগঠনে তারা অনেক সংগঠন তৈরি হয়েছে, এটা কোনো করে যা হোক। এখন আমাদের এই সমিতি যেহেতু সবসময় কর্মচারীদের দাবি কথা, আব্দুল আজিজ স্যার দাবির কথা বলছে, আব্দুল আজিজ স্যারের 10 কাঠা জমি ছিল, বিক্রি করে সংগঠনের ঋণ পরিশোধ করে উনি আজকে নিঃস্ব হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনার উত্তরসূরি হিসেবে আমরা আছি, আমরা ওনার এই সংগঠনকে ধরে রাখছি। এখানে আমাদের আহামরি কোনো কিছু ইয়ে নাই যে আব্দুল আজিজের এবং সালাউদ্দিন সেলিমের প্রতিষ্ঠানটাকে আমরা খাদেম হিসাবে ওনাদের অনুসারী হিসেবে আমরা ধরে রাখছি। এখানে আমরা আহামরি কোনো কিছু, যদি মনে করেন আমরা এই করছি আমরা কোনো কিছু করি নাই, আমরা তাদের প্রতিষ্ঠানটাকে ধরে রাখছি। এখন সেই প্রতিষ্ঠানেরই কিছু কার্যক্রম আমরা দীর্ঘদিন করোনার কারণে আমরা সংগঠনগুলি কার্যক্রম বসেছিল। আমাদের দেশের বিভিন্ন কর্মসূচি আমরা করতে পারি নাই, আমাদের সাংগঠনিক কর্মসূচি দিতে পারি নাই এই করোনার কারণে। এখন কর্মচারী আমাদের ঝিমাই করছে, বিভিন্নভাবে কর্মচারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে না দেওয়া হচ্ছে, কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন গাড়ি করছে। আউটসোর্সিংয়ের যে প্রক্রিয়া ছিল এটা আরও ব্যাপক আকারে কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে যাচ্ছে। সেইগুলিকে প্রতিকার করার জন্য আমরা এখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখন সমন্বয় পরিস্থিতি যে বিভেদ সৃষ্টি হয়েছে এগুলি থাকবে না, এগুলি ইনশাল্লাহ চলে যাবে। তবে আমাদের মূল সংগঠনের একটা দলগত দাবিনামা আমরা গভর্নমেন্টের কাছে ফেস করি। এইটার উপরে আমরা বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা সর্বসুচিতে যাব। ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে আমরা আমাদের বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা যাবো। আমাদের টিম করা যাবে সভাপতি, সেখানে আপনাদের কাছে আগে তো আমাদের জিনিসগুলি পৌঁছাইতে হবে। এই পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডাকা এখানে, যে আপনাদের মাধ্যমে সেগুলি দপ্তর প্রতিষ্ঠানগুলিতে পৌঁছাবো। পৌঁছালে কর্মচারীরা এগুলি করবে, ওইটা দেখে একটু সচেতন হবে। সচেতন হওয়ার পরেই আমরা পরবর্তী করণীয় কী সেই ব্যাপারে আপনাদের মতামত নিয়ে আমরা কর্মসূচিতে যাবো। আমরা বসে থাকবো। এই সংগঠনের যে আদর্শ উদ্দেশ্য যে কর্মচারীদের অধিকারের কথা বলে, সেই অধিকারের কথা বলার জন্য আমরা এই আমাদের পক্ষ থেকে এই লিফলেটটা আজকে আমরা এই ছাড়ছি এবং আপনাদের মাধ্যমে জেলা পর্যায়ে আমরা বাণিজ্য পরিষদে জেলাতে বসাই দেবো। ঢাকা মহানগরীতে আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আহ্বান করা হয়েছে। যাই হোক, আমি আর এই ব্যাপারে আর বিশেষ কিছু বলবো না। পরবর্তী কার্যক্রমে আপনাদের সহযোগিতা, আপনাদের যত ধরনের পার্টিসিপেশন এইগুলি আপনাদের চেয়ে আমি আমার স্বাগতিক বক্তব্য ধন্যবাদ সবাইকে। সেখানে আপনার নেতৃত্বে ঢাকা মহানগরী সভাপতি, আপনার নেতৃত্বে একটা ইয়ং জেনারেশন এবং সেটা আমাদের সংগঠনে সহায়ক শক্তি। আপনি আশা করি আমাদের পরবর্তী যত পরিকল্পনা হবে সেখানে আমাদের এই গঠনের সাথে আপনি দ্বিতীয় কথা বলবো, এখানে যে সভাপতি ওখানে মহাসচিব ওখানে যে কথাটা বলছেন সেই কথাটা বলবো যে এখানে বৈধতার প্রশ্ন সমন্বয় পরিষদ কিন্তু এমন একটা সময় 3টা সমন্বয় পরিষদ হয়েছে বাংলাদেশ। আপনার করেন তো একটা সমন্বয় পরিষদ হয়েছে, হানিফ ভুইয়া নামে একটা গণতন্ত্রের একটা লোক সমন্বয় পরিষদ করছিল। এটা কি বৈধতা পাইছে কিনা, কিন্তু এরা যখন মিটিং ডাকছে এই যে গণতন্ত্রের সবুজের অফিস, তারাও মিটিং আছে, তাদের মধ্যে বিচ্ছিন্নভাবে লোকজন গেছে। হ্যাঁ, হানিফ ভুইয়া দিন। আবার একটা বলছিল হাইকোর্টের আনোয়ার সাহেব একটা সমন্বয় পরিষদ করছিল, সেটাই যখন জীবিত। এরা বিচ্ছিন্নভাবে সমন্বয় পরিষদ নাম দিয়ে করছে। তবে আমরা যারা করবো, মানে নুমান যেহেতু ওইখানে আছে, বাইরের থেকে আসছে, আমরা কিন্তু মূল ব্যক্তি না। আমরা যদি সমন্বয় পরিষদ যেটা করবো, সভাপতি যদি ওখানে থাকেও, আমরা 11 জন কিন্তু নীতি নির্ধারণ কমিটি এখানে আমরা। আমি যে কথা বুঝছি এই কথা আপনি বোঝেন নাই, না না বুঝবি না, বুঝছি না, বোঝার কারণে আপনার কথাটা বিস্তৃতি লাভ করছে। পাশাপাশি বর্তমান যে আমরা অফিসে আছি, অফিস বিভক্তির কারণে আমরা এই জায়গায় আসছি। যাই হোক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি এটা একটা বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু একটা মূল ভিত্তি, যে আমরা চতুর্থ শ্রেণী নিয়ে কাজ করি। আর সমন্বয় পরিষদ ওইগুলোকে আমাদের এই চতুর্থ শ্রেণী এবং বিভিন্ন সংগঠনের কিছু নেতৃবৃন্দ আইসা আমরা একটা সমন্বয় পরিষদ করেছি। সেটা কিন্তু আলাদা একটা পরিষদ, সেটা ফেডারেশন বলতে কোনো কথা বোঝায় না। আমি মনে করি আমাদের চতুর্থ শ্রেণী এটাই কিন্তু
ফেডারেশন আমাদের কাছে। কেননা যেমন আমরা রেলের থেকে আসছি, আমরা এটা ওইখানে আমাদের কেন্দ্রীয় আমাদের লোকজন, আমরা এই ফেডারেশনের নাম আমাদের সারা বাংলাদেশের এই জায়গায় আমাদের কাছে আছে। পাশাপাশি যেমন দেখা গেছে যে আপনার কক্সবাজার 14 শ্রেণীর অফিস আছে না, ওইখানে কিন্তু তাদের একটা কেন্দ্রীয় কমিটি আছে। ওই কেন্দ্রীয় কমিটির 2 জন এই ফেডারেশনে আছে। তার মানে আপনাদের বোঝার স্বার্থে আমি বলতেছি যে এটাই কিন্তু আমাদের ফেডারেশন। ফেডারেশন বলতে এই সমন্বয় পরিষদ কিন্তু ফেডারেশন বলতে বোঝায় না, কারণ ওইটা হলো গিয়ে 3য় 4র্থ এবং আদার সংগঠনের কিছু কিছু লোকজন গিয়া একটা সমন্বয় পরিষদ, সেটা হলো গিয়ে আমাদের 4র্থ শ্রেণী যেরকম একটা সত্তা রাখে, ওইটাও কিন্তু একটা আলাদা সত্তা। কথাটা বুঝতে পারছি কিনা জানি। এটা কিন্তু ফেডারেশন, ওই যে একটু আগে আমি শুনলাম যে উনি একজন ফেডারেশন মানে উনি আমাদের চেয়ারম্যান, এই ধরনের কিছু না। চেয়ারম্যান আমাদের 4র্থ শ্রেণী আমি করি, আমি 4র্থ শ্রেণীর স্টাফ, আমার ফেডারেশন এটা। ওনার থেকে 4-5 জন নেতৃত্ব 4র্থ সমন্বয় পরিষদে কাজ করতেছে, এই হলো বিষয়, আর কিছুই না। তো আমাদের ফেডারেশন 4র্থ শ্রেণী, আমি 4র্থ শ্রেণীর পক্ষ থেকে বলবো যে 4র্থ শ্রেণীর এই ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আমি বর্তমান যে কমিটি চলতেছে এই কমিটির কার্যনির্বাহী সদস্য। বাংলাদেশ রেলওয়ে থেকে আমি আসছি, আমি রেলওয়ে বাংলাদেশ মহানগর ঢাকা মহানগরের সভাপতি, আমার কেন্দ্রীয় সভাপতি মনে রাখবো। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলতে চাইলাম যে এই যে একটা ফেডারেশন ওইখানে কিন্তু চলমান, ওইখানে বলতে অন্য একটা অফিসে চলমান। আমি কিন্তু আমার কথা বিভেদ নিয়ে না, এর পরামর্শ একটা বক্তব্য, ওইখানে একটা চলমান, আবার এখানে একটা মানে এখান থেকে সৃষ্টি, কিন্তু কথাটা কিন্তু এটাই আসছে 4র্থ শ্রেণী কিন্তু সমন্বয় পরিষদ সৃষ্টি, এটা কিন্তু মানতে হবে। এখন এখানে যদি আমরা সমন্বয় পরিষদের কোনো মিটিং করি কমিটি ছাড়া, সেটা কিন্তু আমি মনে করি কমিটির লোক থাকলে মনে ভালো। এখন পূর্বের কোনো কমিটি, ওই যে আগের যে অফিসের কমিটি যদি এই জায়গায় সাব একটা মিটিং করি, আমার মনে হয় এটা ভালো দেখায় না, কি বলবো, আমি এই জিনিসটা বুঝি না। কারণ ওনারা একটা কর্মসূচি দিচ্ছে, ওনারা যে কর্মসূচি দিচ্ছে সেই জায়গায় আমরা যাচ্ছি না, আবার আমগো কর্মসূচিতে তারা আসছে না। তাহলে এখানে কিন্তু সমন্বয় পরিষদের পার 4র্থ শ্রেণীর কোনো পার হয় না, 4র্থ শ্রেণীতে কোনো পার হয় না, ওই তো হয়েছিল সমন্বয় পরিষদের। এখন আমার কথা হইল গিয়া যে সমন্বয় পরিষদে যদি পার হয়, তাহলে আমি মনে করি অতি শীঘ্রই, যেহেতু আমাদের অফিস হয়ে গেছে, অতি শীঘ্রই সময় স্থাপন করা যাবে না। আমি যদি মনে করি মানে আমার যদি ভুল না হয়, তাহলে এই মাসের মধ্যে বা আগামী মাসের প্রথম সপ্তাহে আপনারা যদি এই কমিটিটা কোনো রকম, কারণ ওইটাতে ভুল ত্রুটি থাকবে, প্রথম কমিটি তো ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা একটা কমিটি করেন, ওইটা এরকম সাইনবোর্ড দিয়ে পিছনে করে দিয়ে বিভিন্ন দাবি দিয়ে নিয়ে আমরা কাজ করতে পারি, আমি মনে করি আমার ক্ষুদ্র বেরেনে বলে। আর ওইখানে একটা কমিটি আছে, তারা যদি কমিটি করে, আমরা যাদের তো সালাউদ্দিন সেলিমের উত্তরসূরি, তো মনে করি যে আমরা বলতে কোনো বোধ না, তার উত্তরসূরি সবসময় আগায় থাকবে ইনশাল্লাহ। ওইখানে কোনো কমিটি পরে আর থাকবে না, আমি যতটুকু জানি, তারা আসতে বাধ্য হবে এই জায়গায়, কারণ আমরা যদি ন্যায়ের পথে থাকি তারা আসতে বাধ্য হবে। অতএব আমি যে কথাটা বলতে চাইলাম যে 4র্থ শ্রেণীর কেউ পাটাপাটি করবে না, 4র্থ শ্রেণী নিয়ে কেউ টানা হেঁচড়া করবে না। 4র্থ শ্রেণীর অফিস এটা আমাদের, আমরা আসছি 4র্থ শ্রেণীর যে কোনো সময় যে কোনো কাজে রাখবেন, আমরা রেল থেকে সবসময় আসবো। আমাদের সংগঠনটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে 4র্থ শ্রেণীর কর্মচারী সমিতি। অতএব আমরা কিন্তু 4র্থ শ্রেণীর উত্তরসূরি। এই উত্তরসূরিরা কোন কোন সংগঠন করবে, আমি সচিবালয়ের সংগঠনেও থাকতে পারি, আমি রেলের লোক, আমার ওখানে নাম রাখতে পারে, কিন্তু তার মানে 4র্থ শ্রেণীর কোনো কলঙ্কিত করা যাবে না, কারণ এখানে বৈধ সভাপতি আছে, বৈধ সেক্রেটারি আছে, আদার্স কমিটি আছে। অতএব আমি যে কথাটা বলতেছিলাম, সমন্বয় পরিষদ যেহেতু ওইখানে মহাসচিব, ওইখানে সভাপতি, এখানে কার্যকরী সভাপতি এরকম না করে এখানে একটা কমিটি আপনারা খুব দ্রুত করে ফেলা, যারা তা করবেন। যারা বলতে আরো কিছু 3য় শ্রেণীর লোক আছে, 11 থেকে কত নম্বর আছে গ্রেডের আছে, 22 তাদের থেকে ভালো কিছু লোক নিয়ে আপনারা দরকার বড় করার দরকার ছোট করে হলেও করেন, তাইলে আপনার সব জায়গায় গ্রহণযোগ্যতা পাইবেন। আর যদি এরকম খন্ড খন্ড যদি আমরা করি, তাহলে এইটার গ্রহণযোগ্যতা আমি মনে করি ব্যক্তিগতভাবে কম। আমরা এখন যে কোনো আন্দোলনে যাব 4র্থ শ্রেণীর আন্দোলন নিয়ে যাব, আর কমিটি হইলে 4র্থ প্লাস সমন্বয় নিয়ে আমরা আন্দোলনে যাব।
আমি কি যেতে পারলাম কিনা জানি না। আমি আপনাদের কিন্তু পরামর্শমূলক বক্তব্য দিচ্ছি, আমি কিন্তু আদেশমূলক বক্তব্য দিই। অতএব আমি যে কথাটা বলতে চাইলাম যে আপনারা ওইভাবে কাজ আগান, ইনশাআল্লাহ বাংলাদেশ রেলের ৪র্থ শ্রেণী সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা ৪র্থ শ্রেণীর কোনো বিভেদ নাই, আমি আগেও বলতেছি, এখনো বলি, সামনেও বলি। আমরা ৪র্থ শ্রেণী, বাংলাদেশ রেলওয়ের ৪র্থ শ্রেণীতে কোনো বিভেদ নাই। আমরা ৪র্থ শ্রেণী করি, আমরা ৪র্থ শ্রেণী সবসময় আসবো। আর ৪র্থ শ্রেণীর কিছু নেতৃবৃন্দ সমন্বয় করলে আমরা সমন্বয়তেও থাকবো, যদি আমাদের রাখে আমরা ওইটাও চালাবো। এখনো তো আসলো না, সমন্বয় তো আছে বলতে এখন তো পাটাপাটির রাজনীতি, ওই রাজনীতিতে আমরা থাকতে চাই। আমরা যে বলতেছি, আমরা আমাদের যে দাবির কথা বলতেছি যে এখানে যদি ৪র্থ শ্রেণীর অফিস, এখানে যদি সমন্বয় পরিষদ থাকবে, এখানে খুব দ্রুত সময় ক্ষেপণ করে দরকার নেই, কারণ আমরা আন্দোলনে দেখতে হইব। কারণ আন্দোলনে দেখতে হইলে এরকম ওই মহাসচিব ওই পাশে থাকবো, সভাপতি পাশে থাকবো, ওই কমিটিরই কিন্তু আপনি পরিচয় দিলেন কার্যকরী সভাপতি 1, তাইলে আপনি ওই কমিটির 1, আপনার কোনো কমিটি নাই। অতএব আপনি কমিটি করেন, এই কমিটি খুব দ্রুত করেন, ভুল ত্রুটি থাকবেই। এখানে দরকার হলে ছোট পরিসরে করেন, পরে দরকার হলে সম্মেলন করেন, বড় পরিসরে করবেন, কিন্তু আপাতত করেন। আন্দোলন নামতে গেলে আপনার এই লাগবে। আর ওই যেহেতু ওই পাশে একটা রাজনীতি আছে, আর এই পাশের রাজনীতিতে যদি ঠেকা দিতে হয় তাহলে কমিটি না আছে। আর আপনি যদি ওই কার্যকরী সভাপতি 1 পেয়ে আরো আমরা আছি যারা, ওই যে আমি সাংগঠনিক সচিব, হ্যাঁ, এদিক করে যদি আমরা এরকম পাটাপাটি করি তাহলে মনে কিছু নিয়ে না। যেহেতু সভাপতি জায়গা আছে, সেক্রেটারি জায়গা আছে, আমরা কিন্তু একটু দুর্বলী আমি মনে করি। কার্যকরী সভাপতির কোনো দাম আছে নাকি? সাংগঠনিক সম্পাদকের কোনো দাম আছে নাকি? তাও 4 নম্বর না 5 নম্বর, যেখানে সভাপতি উপস্থিত কথা কয়, যেখানে মহাসচিব উপস্থিত কথা কয়। যেহেতু আমরাই তো বানাইছি, যেহেতু কমিটি চলমান, আমরাই বানাই গেছি, আপনারা তো অতীতে বানাইছেন। এই যে এগুলো যারা যে সাথে আছেন আপনারাই বানাইছেন, তারা বিভেদ করছে। এখন আপনারা যেহেতু নীতি নির্ধারক, আপনারা নতুন করে একটা করেন, কিন্তু দ্রুত করেন। তাইলে এরকম আমি যে পিছনের যে সাইনবোর্ডটা দেখছি, এই সাইনবোর্ডটা তখন অর্থবহ হবে আমি মনে করি। আর এখন আংশিক যেভাবে করতেছি সেটা কিন্তু আমি মনে করি অর্থবহ না। আমরা সমন্বয়, আমরা কিন্তু সমন্বয়, এরা কিন্তু সমন্বয়, কিন্তু এই আংশিক, যেহেতু ওইখানকার সভাপতি বলবো যে আমি তো বৈধ দিইনি, আমি তো এই মিটিং ডাকিনি, একটা আপনি আবার বলতে পারেন যে আপনি বলতে পারেন যে ও আমরা তো জানি না, বৈধতা কিন্তু আমরাই দিচ্ছি। এখানে যারা আছে সবাই কিন্তু ওয়েনের সভাপতি, ওয়েনের মহাসচিব, ওই হিসাব করি। কিন্তু না, আমি বলতেছি কমিটি করেন খুব দ্রুত, এই মাসের ভিতরে করেন, যদি না পারেন সামনের সপ্তাহটা টান দেন, কারণ অনেক বড় ভিত্তিক তো, সবার লোকের মোবাইলে যোগাযোগ করে 2-3 নাম নিয়ে করে ফেলেন। আর পাশাপাশি আপনি সভাপতি এক আছেন, আমাদের আরো নেতৃবৃন্দরা আছে, আপনার 10 জন 50 জনের আমরা সিগনেচার দিয়ে আমরা লাগলে এই কমিটি ঘোষণা করব, অথবা আমরা একটা প্রেস মিটিং করে যে আমরা তাকে চাই না, আমরা এত জনের সমর্থন আছে, আমরা মৌখিক বলে লাভ নেই, বহিষ্কার আদেশ দিতে পারি আমরা, যদি সমর্থন থাকে, সবার যদি লিখিত সম্মতি থাকে, সবার সম্মতি যদি থাকে, প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীর নামানো যায়। যদি সবাই যদি সাধারণ নাগরিক চায় এই প্রেসিডেন্ট আমরা রাখবো না, প্রেসিডেন্ট বলতে লাগে, উনি তো এমন বড় প্রেসিডেন্ট হয় নাই যে ওনাকে নামানো যাবে, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি এই বিভাগ না করে এক একটা বিভিন্ন সংগঠন দেখেন আজকে খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে আপনার অফিসে একটা কর্মচারী লাঞ্ছিত যখন হচ্ছে, আজকে আপনার আমি যদি বলি লিডার, ওই স্যার তো আমাকে সাধারণ একটু গ্লাস পানি না দিতে পারি নাই, এই জন্য উনি আমাকে একটা সকল ধরে দিচ্ছে, ঠিক আছে? এটা কি কোনো কারণ হয়? আচ্ছা ঠিক আছে, দেখতেছি, এই দেখতেছি বলে আর দেখা হয় না। ভুক্তভোগী কিন্তু আমার কর্মচারী, আমি কাকে নিয়ে কাজ করতেছি? কর্মচারীকে নিয়ে। তাহলে আমার কর্মচারীর কথা আমি কাকে বলবো? আমার নেতৃবৃন্দর কাছে। কিন্তু আমার কর্মচারী কিন্তু আজকে অবহেলিত। আমরা বিভিন্ন পর্যায়ে, যারা বিভিন্ন সেক্টরে আমরা সরকারিভাবে চাকরি করতেছি, যারা দেখেন ওই যে আমাদের সভাপতি সাহেব বলে গেছে যে এখানে ওই আমলাদের কিছু, ঠিক আছে, দালালি আছে, এই দালালি কইরা এরা ভালো থাকে, কিন্তু আরো যারা নিরীহ কর্মচারী তারা তো ওই আমলাও চিনে না, তার কোনো মন্ত্রীও নাই, মামাও নাই, খালুও নাই, জাস্ট খালি চাকরি করতেছে। সেই চাকরি ক্ষেত্রে তাদের প্রেশার ক্যারির হচ্ছে। এমনও আপনি আছে লিডার দেখবেন যারা সিনিয়র তারা প্রমোশন পায়নি, যারা জুনিয়র ওরা কিন্তু প্রমোশন পাইছে। আপনারা কথা কি ঠিক আছে কিনা? যারা জুনিয়র তারা প্রমোশন পাওয়া গেছে, যেটা আমি নিজে ভুক্তভোগী, কিন্তু আমার হয় না। আমি নিজেতে চাকরি করে আসছি,
ঠিক আছে, আমি মন্ত্রী চিনি, মিনিস্টার চিনি, আমি আইনমন্ত্রীর বাসায় চাকরি করছি, কিন্তু আমি কোনোদিন ওই যে কাউকে লবিং করে, আমার কথা হচ্ছে আমি যোগ্যতা আছি, যদি যোগ্যতা থাকে আপনি আমাকে দিবেন, যোগ্যতা না থাকলে এই সংগঠনে আমি থাকবো না। আমার কথা হচ্ছে আমার যদি যোগ্যতা থাকে আপনারা আমাকে রাখবেন, যোগ্যতা না থাকলে বাবা তুমি চলে যাও, তোমাদের কোনো কাজ নেই। আমি চাচ্ছি যে ভাই যে কথাটা বলছে, যেটা আপনি অনেক সিনিয়র লিডার, আপনার বাংলাদেশের এমন কেউ নাই যে চিনে না, চতুর্থ শ্রেণী কর্মচারী এক নামে হান্নান ভাই নামে সবাই এক নামে আঙুল দিলে উঠবে যে হান্নান ভাই আছে। আপনি যাওয়ার লগ্নে লিডার এই সংগঠনটাকে ওইভাবে গুছায় দিয়ে যান যে আপনার নামটা আজীবন ওই যে সালাউদ্দিন সেলিম সাহেবের মতন, আব্দুল আজিজের মতন, জানি আল্লাহ আপনারা যতদিন হায়াত দারাজ করে আপনি থাকবেন, যদি এই দুনিয়াতে নাও থাকেন, আমরা যেন ওইভাবে গর্ব করে বলতে পারি যে আমাদের সভাপতি একজন ছিলেন। ঠিক আছে, উনি আমাদের যাওয়ার সময় বিতর্কিত করেন নাই, সুন্দর যারা প্রবীণ যারা নবীন সবাইকে নিয়ে সুন্দর একটা কমিটি উপহার দিয়ে গেছে। আর একটা দেখতেছি লিডার সবাই এখন একটা কথা বলতেছে, যারা রিটায়ার্ড হয়ে গেছে তারা তাদের চেয়ার ছাড়তেছে না, ওই 2 বছর ধরে রাখছে, ওই 5 বছর ধরে রাখছে। আমি মনে করি আপনারা আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান, আমাদের মা বাবার সমতুল্য, আপনারা আমাদের ওই উপদেষ্টা মণ্ডলীতে থাকবেন, আপনাদের নির্দেশ ছাড়া, আপনাদের অনুমতি ছাড়া, যেই সভাপতি হোক সেক্রেটারি হোক, আপনাদের অনুমতি ছাড়া কিন্তু একটা বড় কাজ করতে পারবে না, কারণ তার অভিজ্ঞতা নাই সেই কাজটা করার। তো আপনারা ওইভাবে আপনারা উপদেষ্টা মণ্ডলীতে থাকবেন, নতুনদেরকে প্রবীণদেরকে আপনারা সুযোগ করে দিবেন। আর এই সংগঠনটাকে আরো সুন্দর জানি হয়, হান্নান ভাইয়ের জানি নামটা বাংলাদেশের যেভাবে নামটা বিচরণ আছে সেই নামটা জানি কলঙ্কিত না হয়। আপনার সাথে যারা নেতা কর্মী আছে, আপনি একটা গালি খেতে মানে তারা সবাই গালি খাবে, সেই জিনিসটা আমরা চাই। আর সমন্বয় পরিষদ যেটা আমি যতটুকু জানি, যতটুকু আমি স্টাডি করছি এই কয়েকদিনে, সমন্বয় পরিষদ যতগুলো সরকারি কর্মচারী অধিদপ্তর আছে প্রত্যেকটা দপ্তর থেকে এক একজন করে মেম্বার নিয়ে সমন্বয় পরিষদ করতে হবে। আমার কথা কি রাইট আছে কি রং আছে এটা আপনারা ভালো জানবেন। যদি আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী সারা বাংলাদেশে আমাদের কিন্তু অধিদপ্তরের অভাব নেই, একটা করে না, যদি বলি আমরা 10টা করে নিতে পারবো, তাহলে আপনি ওইভাবে কার্যকরীভাবে, আমি চাই না খন্ড খন্ড আমাদের কোনো রাজনীতি হোক, কোনো সংগঠন আলাদা হোক, তাতে কি হয় আমরা দুর্বল হয়ে যাই। আজকে আমার প্রমোশন হচ্ছে না, আমি কাকে বলবো? আজকে আমরা সালাউদ্দিন সেলিমের কথা বলতেছি, সালাউদ্দিন সেলিমের কি কোনো প্রতিনিধি আছে? উনি কোথার মেম্বার? উনি শিক্ষার মেম্বার। শিক্ষার কি একজন প্রতিনিধি আছে? আপনি সভাপতি সেক্রেটারি আছেন, আপনি কি শিক্ষা ভবনের কাউকে নিমন্ত্রণ করছেন? কাউকে কি জানাইছেন আজকে যে প্রোগ্রাম হচ্ছে? আপনারা কেউ জানান না। কেন এই ফাঁকটা দিবেন লিডার আপনি কথা বলার? আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনি কেন কথা বলার দিবেন? ওই ভাই আছে, ওই ভাইয়ের সংগঠন, ওই ভাই না আসতে পারে, তার প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক কেউ তো আছে, আপনি কাউকে কেউ বইতে করছেন। এতগুলো যে আমরা আলাদা অফিস নিলাম, এত কিছু নিলাম, আমি বহুত জায়গায় যাই, অনেক কিছু শুনি, চুপচাপ বসে থাকি, কিন্তু আমার কথা হচ্ছে একদিন আমি বলবো যে লিডার আমাদের কিছু ভুল আছে, সেই ভুলটা সালাউদ্দিন সেলিম কর্তৃক আসছে। আপনি যে সালাউদ্দিন সেলিমের কথা বলতেছেন, সেই সালাউদ্দিন সেলিম শিক্ষা ভবনে, শিক্ষা মন্ত্রণালয়ে, ঠিক আছে, সেইখানে কোনো প্রতিনিধিত্ব নাই। এইখানে শিক্ষা পরিবার সারা বাংলাদেশে জানিয়ে রাখবেন, সবচেয়ে বড় পরিবার শিক্ষা পরিবার, ঠিক আছে, 3 লক্ষর উপরে তাদের প্রতিষ্ঠান। তো এই জন্য আমি বলি লিডার, আমরা সবাইকে একত্রে নিয়ে কাজ করলে আমাদের শক্তি বেশি হবে। এই এতটুকু আমি আপনাকে বলি লিডার, আপনি আমাকে বললেন। আমি আরেকটা বলি, আমার স্বাস্থ্য খাত এবং আমার শিক্ষা খাতে সবচেয়ে বেশি কিন্তু আমার জনবল। আপনার অন্যান্য যেসব অধিদপ্তর আছে আমি বলি না তাদের জনবল কম, কিন্তু আমি বলি তাদের ওই জনবল থেকে এই দুইটা জনবল সবচেয়ে বেশি, শিক্ষা খাত এবং আপনার স্বাস্থ্য খাত। দেখেন শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের মধ্যে আমরা সরকারি বন্ধ পাই দিন 2 দিন, না শিক্ষা পরিবার 2 দিন বন্ধ পায়, না স্বাস্থ্য পরিবার 2 দিন বন্ধ পায়। আমাদের কিন্তু শনিবার ডিউটি করতে হয়, যারা আমরা স্কুল কলেজে চাকরি করতেছি, আমাদের কিন্তু কোনো ওভারটাইম নাই, কোনো 2 টাকা বাড়তি নাই। এইসব কথা কিন্তু আমরা কর্মচারীদের জন্য বলি না। কর্মচারী কিভাবে আমাদের অ্যাক্টিভ হবে? আজকে যদি বলি সমিতিতে যাই, কি করবো? সমিতিতে যাই কি করবো? ঠিক আছে, আমাদের তো কিছুই হয় না, তাহলে আমরা তো কর্মচারীর জন্য কিছু করতেছি না, আমরা খালি পোস্ট নিয়ে দৌড়াইতেছি। আমাদের কর্মচারীর জন্য লিডার করতে হবে, সেই জিনিসটা আপনার কাছে অবহিত করলাম যে শিক্ষা পরিবারটা নেন। আর এই যে আমাদের রোমান ভাই বলছে এদেরকে নিয়ে আমরা বসেন, একজন মানুষ খারাপ হইতে পারে, 10 জন তো খারাপ না।
এটা ক্যাডার হিসেবে পরিচিত। নোমান সাহেব কেডা? নোমান কইতে পারে, ক্যাডার কইল না। নোমানের ক্যাডার বলে। নোমানের কেডা? হ্যাঁ এটা কইতে পারে। আর এটা নোমান বিরোধী ছবি উঠে দিতেছে কিন্তু অরিজিনালি তো আপনি উড়াইছেন সিরিয়ালে বলে দেখছি তো আমরা। আমার ছোট নোমান ভাই আমরা পিছনে নেতাছি দাঁড়ান বসেন না প্রায় শতাধিক নেতৃবৃন্দ দেওয়া হয়েছে কিন্তু শতাধিক তো আসিলেন নামাজের পরে কেউ থাকে আরেক বিক্রিতে দেওয়া খাবে আমি সাই কইছিল না খাউনটা আগে দিছেন কি তারা তোমরা গুলির ভিতরে বিষয় বলো লোকগুলো আগে বিক্রি করে সকাল থেকে বিশ্বাস দিতে